আজ থেকে ১০০ বছরেরও বেশি আগের কথা। সালটা ছিল ১৯১৪। প্রমথ চৌধুরী একটা প্রবন্ধ লিখলেন, নাম দিলেন আমাদের ভাষা সংকট। কিন্তু এটা না শুধু একটা প্রবন্ধ ছিল না, এটা ছিল বাংলা ভাষার একেবারে ভেতরটা নিয়ে, মানে তার আত্মা নিয়ে এক বিরাট বিতর্কের শুরু। চলুন তো সেই ১০০ বছরেরও বেশি পুরনো বিতর্কের গভীরে একটু ডুব দেওয়া যাক, কারণ এর রেশ কিন্তু আজও আমাদের ভাষাকে প্রভাবিত করে চলেছে। আচ্ছা, প্রথমেই একটা প্রশ্ন মাথায় আসে, তাই না? যে বাংলা ভাষা কি হারিয়ে যাচ্ছে? এটা কি বিপন্ন, মানে ধীরে ধীরে কি বিলুপ্তির দিকে এগিয়ে যাচ্ছে? এর উত্তরটা হলো না, ঠিক তা নয়। প্রমথ চৌধুরীর মতে সংকটটা ভাষা টিকে থাকা বা না থাকা নিয়ে ছিলই না। সংকটটা ছিল অন্য জায়গায়, তার বিশুদ্ধতা নিয়ে। তিনি বোঝাতে চেয়েছিলেন ভাষার এই যে একটা মিশ্র রূপ, যেটাকে অনেকে অশুদ্ধ বলে, সেটাই আসলে ভাষার আসল প্রাণ। আর এই পুরো বিতর্কের একেবারে কেন্দ্রে ছিলেন যিনি, তিনি হলেন প্রমথ চৌধুরী। সাহিত্য জগতে অবশ্য তিনি বীরবল ছদ্মনামে বেশি পরিচিত। ওর একটা পত্রিকা ছিল সবুজ পত্র, আর এই পত্রিকাটা ছিল মুখের ভাষাকে, মানে আমরা যেভাবে কথা বলি সেটাকে সাহিত্যে জায়গা করে দেওয়ার একটা দারুণ সাহসী চেষ্টা। আর এই চেষ্টায় কিন্তু সেই সময় সাহিত্য জগৎকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। কিন্তু কথা হলো, বাংলা ভাষায় এত সব বিদেশি শব্দ এলো কি করে, কোত্থেকে? এর উত্তরটা পেতে হলে আমাদের একটু ইতিহাসে ডুব দিতে হবে। দেখতে হবে কি করে শত শত বছর ধরে নানা ভাষার স্রোত এসে মিশেছে আমাদের এই বাংলার মাটিতে। ব্যাপারটা শুরু হয় মোগল আমল থেকে। তখন আইন আদালা, জমি জমার কাজে প্রচুর আরবি আর ফার্সি শব্দ আমাদের ভাষায় ঢুকে যায়। তারপর এলো নবাবী আমল। ইউরোপ থেকে সব বণিকের দল আসতে শুরু করল, তাদের সাথে এলো তাদের ভাষার শব্দ। আর শেষে যখন ব্রিটিশরা এলো, তখন তো ইংরেজি হয়ে উঠল ক্ষমতা আর আধুনিকতার ভাষা। এই যে তিনটে বড় বড় ঢেউ, এগুলোই কিন্তু আজকের বাংলা ভাষাকে এই রূপটা দিয়েছে। এই যে নবাবী আমলের কথা বললাম, তখন যে কত রকমের জাতির আনাগোনা ছিল তার একটা দারুণ প্রমাণ পাওয়া যায় অষ্টাদশ শতকের কবি ভারতচন্দ্র রায়গুণাকরের লেখায়। তিনি তার লেখায় ফিরিঙ্গি, ফরাসি, আলেমান মানে জার্মান, ওলন্দাজ মানে ডাচ, দিনেমার মানে ড্যানিশ আর ইংরেজদের কথা বলেছেন। ভাবুন একবার, এই একটা তালিকা থেকেই পরিষ্কার বোঝা যায় বাংলার সঙ্গে গোটা ইউরোপের যোগাযোগটা তখন কতটা গভীর ছিল। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, আমরা রোজ যে কত বিদেশি শব্দ ব্যবহার করি তার কোনো ঠিক নেই। যেমন ধরুন আলু, এই শব্দটা কিন্তু পর্তুগিজদের দেওয়া। আরজি শব্দটা আরবি, জমি হলো ফার্সি। আরে তাসের হরতন শব্দটা পর্যন্ত ডাচদের থেকে আসা। আর বোতল, গ্লাস, এগুলো তো ইংরেজি, আমরা সবাই জানি। এই শব্দগুলো এমনভাবে আমাদের ভাষার সাথে মিশে গেছে যে এখন এগুলো ছাড়া বাংলাটা ঠিক জমে না, ভাবাই যায় না। তো বিদেশি শব্দের এই যে স্রোত, এটা একসময় একটা বিরাট বিতর্কের জন্ম দিয়েছিল। একটা বড় প্রশ্ন উঠে এসেছিল, বাংলা ভাষার আসল চেহারাটা ঠিক কোনটা? সংস্কৃত থেকে আসা সেই সাধু ভাষা, নাকি সাধারণ মানুষের মুখে মুখে যে মিশ্র চলিত ভাষাটা ঘোরে সেটা? এই বিতর্কের দুটো পক্ষ ছিল, বুঝলেন? একদিকে ছিলেন বিশুদ্ধতাবাদীরা, যেমন ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতরা। তারা চাইতেন বাংলাকে সংস্কৃতের ছাঁচে ফেলে একেবারে শুদ্ধ করে তুলতে, আরবি ফার্সির মতো বিদেশি শব্দ সব ছেটে ফেলে তারা একটা বেশ কৃত্রিম, মানে নিষ্প্রাণ একটা লেখার ভাষা তৈরি করেছিলেন। আর অন্যদিকে ছিলেন প্রমোদ চৌধুরীর মতো বাস্তববাদীরা। তাদের একটাই কথা ছিল, মানুষের মুখের জীবন্ত চলন্ত ভাষাই আসল ভাষা। চৌধুরী খুব মজার দুটো নাম দিয়েছিলেন এই শব্দ ধার করার প্রক্রিয়াকে। প্রথমটা হল লৌকিক চুরি। এটা কি? এটা হলো যখন কোনো একজন নয় বরং গোটা সমাজ মিলেমিশে স্বাভাবিকভাবে একটা বিদেশি শব্দকে নিজের করে নেয়। যেমন ধরুন টেবিল, চেয়ার বা গ্লাস, এগুলোই হলো লৌকিক চুরি, মানে এটা ভাষার বেড়ে ওঠার একটা স্বাভাবিক। আর দ্বিতীয়টা হলো সাহিত্যিক চুরি। এটা আবার একটু অন্যরকম। এটা তখন হয় যখন কোনো লেখক বা শিল্পী জেনে শুনে সচেতনভাবে অন্য কোনো ভাষার সাহিত্য থেকে কোনো আইডিয়া বা ফর্ম ধার করেন। যেমন আমাদের বাংলা সাহিত্যে যে উপন্যাস লেখার চল, সে ধারণাটাই তো মূলত ইংরেজি সাহিত্য থেকে নেওয়া। এটা হলো একজন শিল্পীর ব্যক্তিগত সিদ্ধান্ত, ভাষার স্বাভাবিক বদল নয়। তাহলে এই বিতর্কের শেষ কথা কি দাঁড়ালো? প্রমোদ চৌধুরীর মতে এই যে ভাষার মধ্যে নানা ভাষার মিশ্রণ, যেটাকে অনেকে অশুদ্ধ বলেন, এটাই আসলে বাংলার দুর্বলতা নয়, বরং এটাই তার সবচেয়ে বড় শক্তি, তার সৌন্দর্যের আসল কারণ।
চৌধুরীর একটা কথাই হয়তো তার পুরো যুক্তির সার। তিনি বলেছিলেন, বাঙালি জাতি যেমন সংকর, তাদের ভাষাও তেমনই সংকর। এর মানেটা খুব সহজ। বাঙালির জাতিগত পরিচয়টাই যেমন নানা কিছুর মিশ্রণে তৈরি, ঠিক তেমনি তার ভাষাও। এই দুটোকে আসলে আলাদা করে দেখাই যায় না। আর এখানেই একটা খুব বড় ভুল ধারণা ভেঙে দেওয়া দরকার। অনেকেই ভাবেন বাংলা ভাষাটা সরাসরি সংস্কৃত থেকে এসেছে, কিন্তু ব্যাপারটা তা নয়। বাংলার আসল জন্ম হয়েছে মাগধী প্রাকৃত আর অপভ্রংশ থেকে। তাই সংস্কৃতকে বাংলার মা না বলে বরং দিদিমা বলাটাই ঠিক। আর মজার ব্যাপার হলো, এই একই উৎস থেকে অসমীয়া আর ওড়িয়া ভাষারও জন্ম। এজন্যই তো এই ভাষাগুলোর মধ্যে এত মিল। তাহলে চৌধুরীর মূল কথাটা কি ছিল? এটাই যে বাংলাকে জোর করে শুদ্ধ করতে যাওয়াটা বোকামি। এটা শুধু অসম্ভবই নয়, এটা করলে ভাষার আসল প্রাণটাই মরে যাবে। কারণ একটা জীবন্ত ভাষা তো নদীর স্রোতের মতো। চলার পথে সে সব কিছুকে সঙ্গে নিয়েই এগিয়ে চলে। কিন্তু প্রশ্ন হল, ১০০ বছর আগের এই তর্কবিতর্ক আজকের দিনে দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক? চলুন এবার সেটাই দেখা যাক। আমাদের ভাষা এখন কিভাবে বদলাচ্ছে আর প্রমথ চৌধুরীর কথাগুলো কতটা সত্যি বলে প্রমাণ হচ্ছে। এই যে পুরো আন্দোলন, এর শুরুটা হয়েছিল সেই ১৯১৪ সালে সবুজপত্র পত্রিকার হাত ধরে। আর এটাই বাংলা সাহিত্যে একটা নতুন যুগের দরজা খুলে দিয়েছিল। মুখের ভাষাকে সাহিত্যের সম্মান এনে দিয়েছিল। দেখুন, ১০০ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু ভাষার এই মিশে যাওয়ার ধারাটা আজও চলছে, একটুও থামেনি। আর এটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে প্রমথ চৌধুরীর ভাবনাগুলো কতটা দূরদর্শী ছিল। ভাষা সত্যি থেমে থাকে না। এই তো আজকের দিনের কিছু শব্দের কথাই ভাবুন। সুনামি, এটা একটা জাপানি শব্দ। আবার এই কিছুদিন আগেই আমাদের জীবনে ঢুকে গেল করোনা, কোয়ারেন্টাইন, স্যানিটাইজার। এমনকি চন্দ্রযান অভিযানের পর ল্যান্ডার বা রোভারের মতো শব্দগুলো এখন সবাই কত সহজে ব্যবহার করছে। ভাষা তো ঠিক এভাবেই নতুনকে আপন করে নিয়ে নিজেকে আরও বড় করে তোলে। সুতরাং শেষ কথা একটাই, ভাষা আসলে ধার করেই বেঁচে থাকে। এই আদান প্রদান যদি বন্ধ হয়ে যায়, তার মানে বুঝতে হবে ভাষারও মৃত্যু ঘটছে। তাহলে শেষে একটা প্রশ্ন রেখে যাই, যদি কোনো ভাষা বদলানো বন্ধ করে দেয়, নতুন শব্দ নেয়া বন্ধ করে দেয়, তাহলে কি তাকে আর জীবন্ত বলা যায়? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়, তাই না?